কাশ্মীর সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালে পাল্টা গুলি চালায় ভারতও। হিন্দুস্তান টাইমস, পিটিআই সহ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে অন্তত 15 মিনিট ধরে চলে গোলাগুলি। স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়, ঘটনার সময় সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভারতের সেনাবাহিনী এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, কাশ্মীরের পুঞ্জ সেক্টরে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি, বরং এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে তারা। সেনাবাহিনীর ভাষ্য, লাইন অব কন্ট্রোল বা এলওসি বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি। কৃষ্ণাঘাটিতে গোলাগুলির যে কথা বলা হচ্ছে তার কোনো তথ্য প্রমাণ নেই, এটি গুজব। ফলে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় অন্তত 26 জন ভারতীয় পর্যটক। সেই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে মে মাসে 4 দিনব্যাপী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হন। সেই সঙ্গে সীমান্তের আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, কিন্তু 4 মাস না গড়াতে ফের সামনে আসে দুই দেশের উত্তেজনার খবর, যা এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ। যদিও সর্বশেষ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সংঘর্ষের খবর অস্বীকার করায় এখনও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কিনা, নাকি এটি শুধু বিভ্রান্তিকর প্রচারণা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও নির্ভরযোগ্য সূত্র বা তদন্তের ফলাফলের উপর। কাশ্মীর সীমান্তের সামান্য উত্তেজনাও যে দ্রুত বড় আকার ধারণ করতে পারে তা অতীত বহুবার প্রমাণ দিয়েছে। ফলে এলওসি কেন্দ্র করে এই ধরনের খবর বা গুজবও দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক ছিল তা গত 2 দশকে ধীরে ধীরে বৈরিতায় পরিণত হয়েছে। মার্কিন গণমাধ্যম ও সে দেশের রাজনীতিবিদেরা নিয়মিতভাবে চীন বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং চীনের আশপাশের সামরিক শক্তি বাড়াচ্ছে। ওয়াশিংটন চায় বিশ্ববাসী বিশ্বাস করুক চীন বিশ্বের জন্য একটা হুমকি। চীনের উত্থান নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করছে, কিন্তু সেই আঘাত ঠিক ততটা গভীর নয় যতটা মার্কিন নেতৃত্ব তার জনগণের সামনে তুলে ধরছে। ধনী দেশগুলো, যাদের গ্লোবাল নর্থ বলা হয়, মূলত গরিব বা মাঝারি আয়ের দেশগুলো থেকে যাদের বলা হয় গ্লোবাল সাউথ, সস্তায় শ্রমিক ও প্রাকৃতিক সম্পদ নেয় যাতে নিজেদের ব্যবসা থেকে বেশি মুনাফা করতে পারে। এ ব্যবস্থা এমনভাবে তৈরি যাতে সারা বিশ্বের ব্যবসা নিয়ন্ত্রণ করা বড় বড় বহুজাতিক কোম্পানি অনেক বেশি লাভ করতে পারে। ধনী দেশগুলো এবং গরিব দেশগুলোর মধ্যে দাম ও মূল্য নির্ধারণে এক ধরনের স্থায়ী বৈষম্য থাকে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে গরিব দেশগুলো কম দামে পণ্য দেয়, আর ধনী দেশগুলো সেখান থেকে অনেক বেশি সম্পদ নিয়ে নেয়। 1980 সালের পর থেকে চীন যখন পশ্চিমা বিনিয়োগ ও বাণিজ্যের জন্য নিজেকে উন্মুক্ত করেছিল, তখন থেকে চীন এই বৈশ্বিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তারা পশ্চিমা কোম্পানিগুলোর জন্য এক বিশাল শ্রমবাজার তৈরি করে দেয়।
এই শ্রম ছিল সস্তা কিন্তু দক্ষ ও উৎপাদনশীল। উদাহরণস্বরূপ অ্যাপল কোম্পানির উৎপাদনের বড় একটা অংশ চীনের শ্রমের উপর নির্ভরশীল। অর্থনীতিবিদ ডোনাল্ড এ ক্লেল্যান্ডের গবেষণা অনুযায়ী যদি অ্যাপলকে চীনা ও পূর্ব এশীয় শ্রমিকদের মার্কিন শ্রমিকদের হারে বেতন দিতে হতো তাহলে 2011 সালে প্রতিটি আইপ্যাডে অতিরিক্ত $572 খরচ হতো। কিন্তু গত 2 দশকে চীনের শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2005 সালের দিকে চীনে প্রতি ঘন্টার শ্রমমূল্য ছিল $1 নিচে, যা নাকি ভারতের চেয়েও কম। এখন চীনে প্রতি ঘন্টার মজুরি $8 বেশি, আর ভারতে সেই মজুরি এখন মাত্র $2। আসলে এখন চীন পুরো এশিয়ার সব উন্নয়নশীল দেশের তুলনায় সবচেয়ে বেশি মজুরি নেয়। কিছু গুরুত্বপূর্ণ কারণে এমনটা ঘটেছে। প্রথমত, চীনে অতিরিক্ত শ্রমশক্তিকে ধীরে ধীরে মজুরি ভিত্তিক অর্থনীতির মধ্যে যুক্ত করে নেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা বেড়েছে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীন সরকার রাষ্ট্রীয় খাতে হস্তক্ষেপ ও বিনিয়োগ বাড়িয়েছে, যেমন জনস্বাস্থ্য ও আবাসনের মতো সেবা বিস্তৃত করেছে। এর ফলে শ্রমিকদের অবস্থান আরও মজবুত হয়েছে। চীনের জন্য, বিশেষ করে চীনা শ্রমিকদের জন্য এসব উন্নতি অবশ্যই ইতিবাচক, কিন্তু পশ্চিমা পুঁজির জন্য এটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ উচ্চ মজুরি পশ্চিমা কোম্পানিগুলোর লাভে আঘাত হানছে। বিশেষ করে যেসব কোম্পানি চীনে কাজ করছে বা চীন থেকে যন্ত্রাংশ নিচ্ছে তাদের জন্য এটি হুমকি হয়ে উঠছে। আরেকটি সমস্যা হলো চীনের পণ্যের দাম ও মজুরি বেড়ে যাওয়ায় তারা এখন আগের মতো অসম বিনিময়ের শিকার হচ্ছে না। 1990-এর দশকে যখন মজুরি কম ছিল তখন চীনকে প্রয়োজনীয় পণ্য আমদানি করার জন্য প্রচুর রপ্তানি করতে হতো। এখন এই অনুপাতে অনেকটাই ভারসাম্য এসেছে। এতে চীনের আন্তর্জাতিক বাণিজ্য অনেকটাই সমতা ভিত্তিক হয়েছে এবং পশ্চিমা দেশগুলো চীন থেকে যেভাবে সম্পদ আহরণ করত সেটা কঠিন হয়ে পড়েছে। এই কারণেই যুক্তরাষ্ট্র চীনের সরকারকে দুর্বল করতে চায়, যুদ্ধের হুমকি দিয়ে ও অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে চীনের অর্থনীতিকে অস্থির করতে চায়। চীন গত 1 দশকে কৌশলগত খাতে প্রযুক্তি উন্নয়নে রাষ্ট্রীয় নীতিকে অগ্রাধিকার দিয়েছে। ফলাফলও চোখে পড়ার মতো। বিশ্বের সবচেয়ে বড় হাইস্পিড রেল নেটওয়ার্ক, নিজস্ব বাণিজ্যিক বিমান তৈরি, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়িতে বিশ্বে নেতৃত্ব, উন্নত চিকিৎসা ও মোবাইল প্রযুক্তি, মাইক্রোচিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবকিছুতেই বিশাল অগ্রগতি পেয়েছে চীন। অথচ চীনের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় 80% কম। পশ্চিমা দেশগুলো চায় কেবল তারাই উচ্চ প্রযুক্তির একচেটিয়া অধিকার রাখবে। চিকিৎসা, বিমান, কম্পিউটার, শিল্প যন্ত্রপাতি ইত্যাদি খাতে তারা একচ্ছত্র আধিপত্য চায়। এই আধিপত্য ধরে রাখতে পারলে গ্লোবাল সাউথ তাদের উপর নির্ভরশীল থাকে এবং সস্তায় সম্পদ রপ্তানি করে এই পশ্চিমা প্রযুক্তি কিনতে বাধ্য হয়। এতে উন্নত দেশগুলো অসম বাণিজ্য থেকে যে লাভ করে তা অব্যাহত থাকে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি এই একচেটিয়া অধিকারকে ভেঙে ফেলছে এবং গ্লোবাল সাউথের জন্য বিকল্প উৎস তৈরি করছে। এর ফলে পশ্চিমা দেশগুলোর কর্তৃত্ব দুর্বল হচ্ছে। যুক্তরাষ্ট্র তাই চীনের প্রযুক্তিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে এখন পর্যন্ত এতে চীনের অগ্রগতিতে হোঁচট খাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো চীন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। চীনকে সামরিক হুমকি হিসেবে তুলে ধরার প্রচারণা আসলে বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। বাস্তব হলো চীনের প্রতিজনের সামরিক ব্যয় বিশ্বের গড়ের চেয়েও কম, আর যুক্তরাষ্ট্রের তুলনায় 10 ভাগের 1 ভাগ মাত্র। চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যাও যুক্তরাষ্ট্রের তুলনায় 8 গুণ কম। চীনের জনসংখ্যা বিশাল, কিন্তু সামগ্রিক সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের তুলনায় 7 গুণ বেশি ব্যয় করে। যুক্তরাষ্ট্রের শত শত সামরিক ঘাঁটি রয়েছে সারা বিশ্বে, তার অনেকগুলোই চীনের চারপাশে অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়ায় আছে। বাইরে চীনের মাত্র একটি সামরিক ঘাঁটি রয়েছে, সেটাও জিবুতি নামক আফ্রিকান একটি দেশে। গত 40 বছরে চীন কোনো যুদ্ধ করেনি, অথচ এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র 1 ডজনের বেশি গ্লোবাল সাউথ দেশে হামলা চালিয়েছে, সরকার উৎখাত করেছে। তারপরেও এটা সত্য যে চীন আজ যে ধরনের স্বশাসিত উন্নয়ন করছে তা পশ্চিমা পুঁজিবাদের ভিত্তিমূলক কাঠামোকেই চ্যালেঞ্জ করছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী ব্যবস্থা এই উন্নয়নকে সহ্য করতে পারছে না, তাই তারা চীনকে থামাতে মরিয়া। It is not going to happen anymore. We
are committed to take firm and decisive action. যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের হলেও সম্প্রতি এই সম্পর্কের মধ্যে এক ধরনের শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই দেশের দুই আলোচিত নেতা ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। এক সময়ে একে অপরকে বন্ধু বলে ঘোষণা দেওয়া এই দুই নেতা এখনো প্রকাশ্যে প্রশংসা করলেও বাস্তবে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক যাচ্ছে এক গভীর সংকটের মধ্য দিয়ে। মোদির হোয়াইট হাউস সফর, ট্রাম্প মোদি যুগ্ম সমাবেশ সবই ঘটেছে এক সময়, কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে সে সম্পর্কের রং ফিকে হয়ে পড়েছে। ক্ষমতায় ফিরেই রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি নিয়মিতই নতুন শাস্তির হুমকি দিয়ে যাচ্ছেন ভারতকে। তার অভিযোগ, ভারত এই তেল কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে। ট্রাম্পের এই অভিযোগের পাল্টা জবাবে ভারত সাফ জানিয়ে দিয়েছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না। বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। এমন মন্তব্য করে ট্রাম্পের চাপকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন মোদি। এই দ্বন্দ্বের পেছনে আরও কিছু বড় বিরোধও রয়েছে। বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা বছরের পর বছর চললেও এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র চায় ভারত তার বাজার আরও উন্মুক্ত করুক, শুল্ক কমা, প্রযুক্তি ও কৃষি পণ্যে মার্কিন কোম্পানিগুলোকে বাড়তে সুবিধা দিক। কিন্তু ভারত বলছে এতে দেশের কৃষক ও ক্ষুদ্র ব্যবসা মার খাবে। ট্রাম্পের এই বিষয়েও ভারতের উপর চাপ প্রয়োগ করছেন। এদিকে ভারতের রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এখনো বজায় রয়েছে। রাশিয়া ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী। তাদের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ ও মিসাইল প্রযুক্তিতে গভীর অংশীদারিত্বও রয়েছে। এমনকি ইউক্রেন যুদ্ধের পরও ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টেড অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে। আর এটাই ট্রাম্পের সবচেয়ে বড় আপত্তির জায়গা। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন তিনি ভারত পাকিস্তানের মধ্যকার মে মাসের সামরিক উত্তেজনায় যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতা করেছেন। মোদী সরকার তা সরাসরি অস্বীকার করেছে। নয়াদিল্লি বলছে এটি ছিল দ্বিপাক্ষিক সমাধান, কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। তবে ট্রাম্প নিজের বক্তব্যে অনড়। তিনি অন্তত 30 বার বলেছেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন। আরেকটি বিস্ফোরক ইস্যু হলো পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের নতুন কূটনৈতিক কৌশল। যুদ্ধবিরতির পর তিনি হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছেন, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। পাকিস্তান সরকারও ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কারে মনোনয়নের দাবি জানিয়েছেন। এমন এক সময় যখন ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করছেন, তখন পাকিস্তানের সঙ্গে তেল চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়েও ভারতে ক্ষোভ বাড়ছে। অস্বচ্ছ অভিবাসন নীতির কারণে অনেক ভারতীয় নাগরিককে শৃঙ্খলিত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি H-1B ভিসা এবং প্রযুক্তি খাতে ভারতীয় নিয়োগ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছেন, যা ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ভারত কি রাশিয়ার তেল কেনা বন্ধ করবে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে? বিশেষজ্ঞরা বলছেন একেবারেই না, বরং ভারত তার স্বাধীন কৌশলগত অবস্থানে আরো দৃঢ় হতে চলেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, এই দুইয়ের ভারসাম্য বজায় রেখে ভারত এগোতে চায়। তবে যতদিন ট্রাম্প এই চাপের কূটনীতি চালিয়ে যাবেন, ততদিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক একটি অনিশ্চিত ধাপে দাঁড়িয়ে থাকবে। এখন দেখার বিষয় নয়াদিল্লি ও ওয়াশিংটনের এই ঠান্ডা যুদ্ধ কোথায় গড়ায় এবং তা কি বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা ঘটাবে। We're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. সম্প্রতি যুক্তরাষ্ট্রের ও চীনের মধ্যে জেনেভা ও লন্ডনে যে বাণিজ্য আলোচনা হয়েছে তা সাময়িক স্বস্তি দিলেও দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংকটের সমাধান দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অস্থায়ী ব্যবস্থাকে চুক্তি হিসেবে তুলে ধরেছেন এবং দাবি করেছেন এসব চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো।
কিন্তু চীন বিষয়টিকে একেবারেই ভিন্নভাবে দেখছে। চীনের মতে তারা বাণিজ্য সংঘাত আরও আত্মবিশ্বাস নিয়ে এবং আরও আত্মনির্ভর হয়ে পার হয়ে এসেছে। চীন মনে করছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভালো ফল দিচ্ছে। 2018 সালে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে এই কঠিন বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই চীন এমন একটি কৌশল গ্রহণ করছে যেখানে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের পদক্ষেপ একত্রে রয়েছে। আত্মরক্ষার কৌশল হিসেবে চীন তাদের বাণিজ্য প্রবাহের পথ ঘুরিয়ে দিয়েছে, ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক অর্থব্যবস্থার বিকল্প খুঁজেছে এবং নিজেদের প্রযুক্তিতে বিনিয়োগ অনেক গুণ বাড়িয়েছে। চীন অভ্যন্তরীণ বাজারে ভোগ বাড়াতে চেয়েছে। এটি তারা শুধু ভোক্তা প্রবণতা বাড়ানোর জন্য করেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা গ্রিন টেকের মতো কৌশলগত খাতে চাহিদা বাড়ানোর জন্যও করেছে। আক্রমণাত্মক কৌশল হিসেবে চীন রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করেছে এবং প্রতিপক্ষের ওপর দ্রুত ও সুচিন্তিতভাবে জবাব দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসন যখন নতুন করে শুল্ক আরোপের হুমকি দেয় বা তা কার্যকর করে, চীন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছেন, কঠিন অবস্থান নিয়েছেন এবং কখনোই ভয় পায়নি। চীন শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং এই পুরো বাণিজ্য সংঘাতকে নিজেদের শর্তে পুনরায় সংজ্ঞায়িত করছে। একই সময় ট্রাম্প প্রশাসনের নীতিগুলো আসলে যুক্তরাষ্ট্রের নিজের শিল্প খাতের চীনের উপর নির্ভরতাকে প্রকাশ করে দিয়েছে। বিশেষ করে বিরল খনিজ ও বিভিন্ন কাঁচামাল নিয়ে যুক্তরাষ্ট্র যে চীনের উপর নির্ভরশীল তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদকেরা বিপাকে পড়েছেন এবং অতিরিক্ত দামে তারা এসব উপকরণ কিনতে বাধ্য হচ্ছেন। এবছরের এপ্রিলের শুরুতে চীন যখন বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ শুরু করল, তখন তারা সহজে বুঝতে পারল এটি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করার এক কার্যকর হাতিয়ার। ট্রাম্পের এই অনিয়মিত ও নাটকীয় শুল্ক নীতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য এক ধরনের প্রচারণামূলক জয় এনে দিয়েছে। যদিও চীনের জনগণের কাছে ট্রাম্পকে প্রতিহত করা ততটা জনপ্রিয় কিছু নয়, তবুও এ যুদ্ধ তাদের একটি কৌশলগত সুবিধা দিয়েছে। চীন মনে করে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চেষ্টার ফল হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে অর্থনৈতিক সংযোগ তৈরি হয়েছিল তা ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যে বিচ্ছিন্ন করতে চায় এবং এর মাধ্যমে ট্রাম্প চীনের উত্থান ঠেকিয়ে দিতে চায়। চীন চায় না তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ হোক, চীন চায় না তাদের অর্থনৈতিক বিচ্ছিন্নতা হোক, কিন্তু চীন মনে করে চীন যদি বিচ্ছিন্ন হতে বাধ্য হয় তাহলে তারা সে বিচ্ছিন্নতাও মেনে নিতে পারবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না। চীন মনে করে ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে। এ কারণেই চীনা নেতৃত্ব ব্যবসায়ী উদ্যোক্তারা আত্মনির্ভরতা তৈরির দিকে মনোযোগ দিয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্রের বাজার ও প্রযুক্তির উপর নির্ভরতা কমানো। যদিও মার্কিন বাজারের চাহিদা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে তুলনা চলে না, তবুও চীনা প্রতিষ্ঠানগুলো এখন ধরে নিচ্ছে তারা আর যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা করতে পারবে না বা মার্কিন উচ্চ প্রযুক্তি পাবে না। সেটি মাথায় রেখেই তারা নিজেদের কাজ এগিয়ে নিচ্ছে। চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দুর্দান্তভাবে কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর এর একটি বড় উদাহরণ। এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সও একই ধরনের চাপের মুখে রয়েছে। ট্রাম্প চান এটি মার্কিনদের কাছে বিক্রি করে দেওয়া হোক। 2018 সালে ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তখন থেকেই চীন সিদ্ধান্ত নেয় তারা নিজেদের প্রযুক্তি নিজে তৈরি করবে। এখনও সেই চেষ্টা পুরোপুরি সফল হয়নি, তবে যুক্তরাষ্ট্র যখন চীনকে চেপে ধরছে তখন চীনের সামনে এই প্রযুক্তি উন্নয়নের চেষ্টা ছাড়া আর কোনো সহজ পথ খোলা নেই। আর সেই পথেই তারা এগিয়েছে অনেকখানি, যা অদূর ভবিষ্যতে পেছনে ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে, এমনটাই বলছে বিশ্লেষকরা। Because we had a stupid, incompetent president and administration. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের 50% পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। Sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference.
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আজ থেকে 21 দিন পর এই শুল্ক কার্যকর হবে। এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন। তার অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা অন্যায় ও অযৌক্তিক। ভারত আরও দাবি করেছিল এতে দ্বিচারিতা আছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। Видим, особенно это ярко проявляется в ходе внутриполитических. রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। I'm trying to get the money back that or secured. ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। I gave the javelins, and the javelins are the things that knocked out those tanks right at the beginning of the war. বুধবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি মনে করি ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে, তাই আমদানি করা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন। Because we had a stupid, incompetent president and administration. এই সিদ্ধান্ত আসে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে তার ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘন্টা পর। এক মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, আমরা আগে 25% শুল্কে সমঝোতা করেছিলাম, কিন্তু আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। The reductions to India's unfair, very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's a big problem, I must say. ট্রাম্পের এই মন্তব্য ও সিদ্ধান্ত বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং বৈশ্বিক ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্টোদিকে ট্রাম্প পাকিস্তানের জন্য বড় শুল্ক ছাড় ঘোষণা করেছেন। ইসলামাবাদের আমদানি শুল্ক কমিয়ে 19% নামানো হয়েছে এবং নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে পাকিস্তানের তেল সম্পদ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। The entire world would blow up. Not gonna let that happen. গত 30 জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এটি ছিল তার এপ্রিল মাসে ঘোষিত পারস্পরিক শুল্ক নীতির অংশ, যা আলোচনার সুযোগ দিতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। I believe they use it. Others won't use it, but I believe they use it. So that's it. It's very simple. তিনি ভারতের অত্যন্ত কঠোর ও বিরক্তিকর অমৌলিক বাণিজ্য বাধা নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, ভারত আমাদের বন্ধু হলেও তাদের শুল্ক খুবই বেশি, বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি, আর তাদের অমৌলিক বাণিজ্য বাধা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর। We can make up the difference very easily with the deficit, with the sale of oil and gas, LNG, of which we have more than anybody in the world. এদিকে ভারত সরকার ট্রাম্পের সমালোচনার জবাবে বলেছে, অনেক পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র সহ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। ভারতের দাবি, রাশিয়া থেকে তেল কেনা বৈশ্বিক বাজার পরিস্থিতি দ্বারা বাধ্যতামূলক, অথচ যারা সমালোচনা করছে তারা অপ্রয়োজনীয় পণ্যের জন্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। উদাহরণ হিসেবে ভারত জানায়, 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে 67.5 বিলিয়ন ইউরোর তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করেছে। 6 জানুয়ারি 2020 বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ নেতা জেনারেল কাসেম সোলাইমানি। 5 বছর পরও তাদের রক্তের হিসাব মেটেনি। এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফরমান জারি করলেন ইরানের 2000-এরও বেশি প্রভাবশালী ধর্মীয় নেতা। انتقامی از آنها خواهیم گرفت که روزشان را تبدیل به شام سیاه خواهد کرد.
গত শুক্রবার ইরানের সবচেয়ে বড় মাদ্রাসা কোমে সমবেত হন এই ধর্মগুরু ও শীর্ষ আলেমরা। দীর্ঘ বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সোলাইমানির হত্যার দায়ে ট্রাম্পের রক্ত এখন বৈধ। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংযম ও ধৈর্যের যুগ শেষ, প্রতিশোধ নেওয়া এখন প্রতিটি মুসলমানের দায়িত্ব। هم در مقابل حامیان رئیس اگریسیوی বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি বর্বর আখ্যা দিয়ে বলা হয়, তার সম্পদ ও জীবন মুসলিমদের জন্য হালাল। এই ফরমানের পক্ষে শুধু ধর্মীয় নেতারাই নন, বরং মাদ্রাসার হাজারো শিক্ষার্থীও স্বাক্ষর করেছেন। উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ 3 শীর্ষ নেতা, তেহরানের খতিব আহমদ খাতামি, এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন আরাকি ও গার্ডিয়ান কাউন্সিলের মেহেদি সাবজেন্দার। তারা প্রত্যেকেই ট্রাম্প হত্যার ফরমান সমর্থন করেন। و میگویم اعلام میکنم امریکایی ها در دنیا دیگر آرامش نخواهند داشت. কাশেম সোলাইমানি ছিলেন ইরানের আল কুদস ফোর্সের কিংবদন্তি কমান্ডার। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব মোকাবেলায় তার ভূমিকা ছিল অসাধারণ। সিরিয়ার গৃহযুদ্ধে কৌশলগত নেতৃত্ব দেন তিনি। তার পরিকল্পনায় একের পর এক অভিযোগে বিপর্যস্ত হয় ইসরায়েলি ও পশ্চিমা স্বার্থ কেন্দ্র। গোয়েন্দা তথ্য বলছে তিনি ছিলেন সিআইএ ও মোসাদের হিট লিস্টের শীর্ষে। از اون روز پیش‌ومره‌های صنعتی هسته‌ای ما بسیار محکم‌تر هم شده. 2020 সালের জানুয়ারিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী তাকে টার্গেট করে। বাগদাদ বিমানবন্দরের বাইরে গাড়িতে ওঠার মুহূর্তে চালানো হয় ড্রোন হামলা। ঘটনাস্থলেই নিহত হন সোলাইমানি। তার হত্যার পর থেকে ইরানে তীব্র ক্ষোভ দানা বেঁধে ওঠে। বহুবার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এবার সরাসরি ট্রাম্পকে হত্যার ফরমান আসায় নতুন করে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন। নিরাপত্তা সংস্থাগুলো ট্রাম্পের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference. বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব নতুন পর্যায়ে প্রবেশ করবে। এর প্রভাব পড়তে পারে পরমাণু আলোচনাতেও, যা দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে। به فکر معلمی اصلا نمیفته مگر مجبور باشه. ما باید به عکس کنیم. باید این گرامی داشت به نحوی باشد. আন্তর্জাতিক মহল এখনো অপেক্ষায় ইরান আসলেই এই ফরমান বাস্তবায়নের পথে কতদূর এগোয়। তবে এটুকু স্পষ্ট, কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধের অঙ্গীকার এখনও ইরানের রাজনীতি ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু।